আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। জি7 শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ ইটালির আপুলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। নতুন দিল্লিতে গতকাল কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিজেপি নেতা পেমা খান্ডু আজ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বহু মানুষ আহত। ভারত টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। জি7 শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইটালির আপুলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। 3 দিনের এই শীর্ষ বৈঠকের আজই সূচনা হবে। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা সাংবাদিকদের জানান, জি7 শীর্ষ বৈঠকে ভারত আমন্ত্রিত রাষ্ট্র হিসেবে যোগ দেবে। প্রধানমন্ত্রী আগামীকাল বৈঠকে অংশ নেবেন। এই নিয়ে টানা 5 বার তার জি7 বৈঠকে যোগদান। সচিব বলেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি হবে প্রথম বিদেশ সফর। জি7 শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার জন্য অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে ভারত এবং দক্ষিণী বিশ্বের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর আলোচনা হবে। এক প্রশ্নের উত্তরে বিদেশ সচিব বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি বৈঠকেও ভারত যোগ দেবে। এই বৈঠকে 90টির বেশি রাষ্ট্রের যোগ দেবার কথা আছে। আগামীকালের জি7 এর অধিবেশনে কৃত্রিম মেধা, জ্বালানি, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং আফ্রিকা নিয়ে আলোচনা হবে। শ্রী মোদী ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে দুই নেতা গত বছর আবুধাবিতে COP28 শীর্ষ সম্মেলনে মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন ভারতীয় প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ক্ষতিগ্রস্তরা যাতে সব রকমের সহায়তা পান তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ কাজ এবং মৃতদেহগুলি দেশে নিয়ে আসার কাজে তদারকি করতে তিনি বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংকে কুয়েতে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রধান সচিব প্রমোদ কুমার মিশ্র, বিদেশ সচিব বিনয় কোয়াত্রা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত ছিলেন। আগেই জানানো হয়েছে, কুয়েতের ম্যানগাভ শহরে একটি শ্রমিক আবাসনে গতকাল এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 49 জন প্রাণ হারিয়েছেন, আহত বহু। জানা গেছে, রান্নাঘরে লাগা আগুন দ্রুত 6 তারা ওই বাড়িটিকে গ্রাস করে নেয়। মৃতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন। এদের মধ্যে 5 জন কেরালার বাসিন্দা। আবাসনটিতে 195 জনের মতো শ্রমিক বসবাস করতেন। এদের মধ্যে অধিকাংশই কেরালা ও তামিলনাড়ুর বাসিন্দা। মালয়ালি ব্যবসায়ী কেজি আব্রাহামের একটি সংস্থা এনবিটিসিতে তারা কাজ করতেন। প্রধানমন্ত্রী জানান, কুয়েতে ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং সে দেশের প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছে। কুয়েতে ভারতীয় দূতাবাসের যে কোনো রকমের তথ্যের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এর নাম্বার হল 9656650246। ফোন, হোয়াটসঅ্যাপ কিংবা SMS এর মাধ্যমে ওই নম্বরে যোগাযোগ করা যাবে। সেদেশে ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ভারত লাগাতার কুয়েতের প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে। সব রকমের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। এদিকে এই অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার কর্মসূত্রে সেখানে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের মাধ্যমে বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকেও খোলা হয়েছে বিশেষ হেল্পলাইন। বিজেপি নেতা পেমা খান্ডু আজ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ইটানগরের দর্জি খান্ডু কনভেনশন সেন্টারে সকাল 11টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা, দলের সাধারণ সম্পাদক BL সন্তোষ সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। শ্রী খান্ডু গত সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল KT পারনাইকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নতুন সরকার করার দাবি জানান। এর আগে দলের 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক রবিশঙ্কর প্রসাদ এবং তরুণ চুঘের উপস্থিতিতে অরুণাচল প্রদেশের বিজেপি সংসদীয় দল পেমা খান্ডুকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওড়িশায় এই প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ায় এক ঐতিহাসিক দিনের সূচনা হয়েছে। শ্রী মোদী গতকাল ভুবনেশ্বরে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে অভিনন্দন জানান। 2 উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং এবং প্রভাতী পারিদাকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু চতুর্থবারের জন্য গতকাল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যপাল এস আব্দুল নাজির তাকে শপথ বাক্য পাঠ করান। তার সঙ্গে জনসেনা পার্টির 3 এবং বিজেপির 1 জন সহ মোট 24 জন নবনির্বাচিত বিধায়ক শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী 24শে জুন। এই পর্বে নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ, অধ্যক্ষ নির্বাচন, রাষ্ট্রপতির অভিভাষণ এবং তা নিয়ে আলোচনা হবে। অন্যদিকে 27শে জুন শুরু হবে রাজ্যসভার 264তম অধিবেশন। সংসদের উভয় সভার এই পর্বের সমাপ্তি ঘটবে 3রা জুলাই। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এবার দায়িত্ব সাংসদদের। 140 কোটি ভারতীয়র আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আলোচনা, বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের সঠিক জায়গা সংসদ বলে তিনি মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে আগামী 21শে জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় 19শে জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনই রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার না করার অনুরোধ জানান তিনি। অষ্টাদশ মুম্বাই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবিগুলি শুধুমাত্র মুম্বাইতে নয়, এই প্রথম অন্যান্য শহরেও প্রদর্শিত হবে। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লি, কলকাতা, চেন্নাই এবং পুনেতেও এই চলচ্চিত্রগুলি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, আগামী 15ই জুন বোম্বাই চলচ্চিত্র উৎসবের সূচনা হচ্ছে, চলবে 21শে জুন পর্যন্ত। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনইয়ানের পদত্যাগের দাবিতে রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বহু মানুষ আহত। উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর এবং কাঁচের বোতল ছোড়ে বলে অভিযোগ। পাল্টা জবাব দিতে পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে। অন্তত 55 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে সেদেশের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে। প্রায় 80 জন আটক। 2023 সালে চিরপ্রতিদ্বন্দ্বী আজারবাইজানের কাছে বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর পর থেকে প্রধানমন্ত্রী পাসিনইয়ানের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের বিমান বাহিনীর অভিযানে হিজবুল্লাহ গোষ্ঠীর নাসির ইউনিটের কমান্ডার সামি তালেব আবদুল্লাহ নিহত। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই অভিযানে আবদুল্লাহ ছাড়াও আরও 3 জন প্রাণ হারান এবং আহত 10। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, লেবানন থেকে কমপক্ষে 170 বার রকেট, ড্রোন ও মিসাইল হানা হয়েছে। ইয়েমেনের পশ্চিম উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ফের হামলার ঘটনায় এক জাহাজকর্মী নিখোঁজ। গ্রিসের মালিকানাধীন মালবাহী টিউটার নামের ওই জাহাজটিকে লক্ষ্য করে হেডোইডার দক্ষিণ পশ্চিমে বিস্ফোরক বোঝাই নৌকো নিয়ে হামলা চালানো হয়। বিভিন্ন দেশের অন্তত 21 জন জাহাজকর্মী সে সময় টিউটারে ছিলেন। জাহাজটির ওপর অন্তত 2 বার হামলা চলে বলে ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে। গত বছরের নভেম্বর থেকে হুথি জঙ্গিরা লোহিত সাগরে চলাচলকারী বিভিন্ন জাহাজ লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনীর পাল্টা জবাবে হুথি জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র চালানো হয়। পাকিস্তানের মানবাধিকার কমিশন খাইবার পাখতুনখোয়া প্রদেশে মানবাধিকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাদেশিক নির্বাচন না হওয়ায় খাইবার পাখতুনখোয়ার নাগরিকরা গত 1 বছর ধরে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। ভারতের শিল্পোৎপাদনের সূচক গত বছর এপ্রিল মাসের তুলনায় এবছর এপ্রিলে 5% বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সূচক ছিল 4.6%। পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের তথ্য অনুযায়ী এবছর এপ্রিল মাসে খনি শিল্পে বিকাশের হার 6.7% এবং বিদ্যুৎ শিল্পে বৃদ্ধির হার 10.2%। আর এবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের খবর। दिल में है बस जीत का जज्बा, दिल में है बस जीत का जज्बा, देश का मान बढ़ाना है। ভারত টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছেছে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল গ্রুপ লিগ পর্বে তাদের তৃতীয় ম্যাচে ভারত 7 উইকেটে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। টসে জিতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায়। মার্কিন যুক্তরাষ্ট্র নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 110 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 18 ওভার 2 বলে প্রয়োজনীয় রান তুলে নেয়। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোভার্ড রিজিওনাল পার্কে আগামী শনিবার ভারত লিগ পর্বের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলবে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। G7 শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ ইটালির আপুলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। নতুন দিল্লিতে গতকাল কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো।